আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো। এই করোনা ক্লান্তি লগ্নে তোমরা সবাইকে আমার অন্তঃস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করছি। আজকে আমি তোমাদের নবম দশম শ্রেণী থেকে ভূগোল ও পরিবেশে নবম অধ্যায় থেকে আলোচনা করব। তোমরা দেখতে পাচ্ছ নবম দশম শ্রেণীর ভূগোল ও পরিবেশ নবম অধ্যায়, আজকে 17/10/2020 তারিখ। এই নবম অধ্যায় থেকে পাঠ হচ্ছে সম্পদ ও অর্থনৈতিক কার্যাবলী। সম্পদ ও অর্থনৈতিক কার্যাবলী, রিসোর্স অ্যান্ড ইকোনমিক অ্যাক্টিভিটিস ইংরেজিতে বলে পয়েন্টটা। তাহলে আমরা আলোচনা করব সম্পদ। সম্পদ কি? তোমাদের হাতের কাছে খাতা কলম থাকলে নিয়ে নাও, না থাকলে নিয়ে নাও। সম্পদ সম্পদ কি? আমরা মানুষ একটা পরিবারে বা সমাজে বা একটা গ্রামে বা যেখানে ইচ্ছা সেখানেই আমরা বাস করি। তাই মানুষের দৈনন্দিন অর্থাৎ প্রত্যেক দিন বিভিন্ন কোনো না কোনো কিছু আমাদের প্রয়োজন পড়ে, অর্থাৎ আমাদের চাহিদা থাকে। এই চাহিদা মেটানোর জন্য দরকার আমাদের সম্পদ। সম্পদ বিভিন্ন ধরনের হতে পারে এবং এই সম্পদ আমাদের প্রয়োজন। এই সম্পদ দিয়ে আমাদের অভাব মেটাই, চাহিদা মেটাই। এটি অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ উপাদান। অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ উপাদান। সম্পদ আমরা ব্যবহার করি বিভিন্ন ভাবে। এই সম্পদের ব্যবহারের ভিত্তিতে পৃথিবীর বিভিন্ন দেশে মানুষ ভৌগোলিকভাবে কোনো না কোনো ধরনের অর্থনৈতিক কার্যগুলির সঙ্গে জড়িত। তা আমরা এই নবম অধ্যায় সম্পদ ও অর্থনৈতিক কার্যাবলী আলোচনা করলে আমরা বুঝতে পারব। আর এ থেকে আরো জানা যাবে যে বিশ্বে বিভিন্ন দেশের মানুষ কি ধরনের অর্থনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। এই বিশ্বের বিভিন্ন দেশের মানুষ কি ধরনের অর্থনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। বিভিন্ন মানুষ বিভিন্ন ধরনের অর্থনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত আছে। শিল্প গড়ে ওঠা কোনো কোনো নিয়ামকের উপর নির্ভর করে এবং বিভিন্ন পণ্যের আমদানি রপ্তানির ভারসাম্যহীনতা কেন হয় তা আমরা এখানে জানতে পারব। যেমন কোনো কোনো মানুষ কৃষিকার্যের উপর নির্ভরশীল, কোনো কোনো মানুষ দেখা যায় অন্যান্য কাজের উপর, ব্যবসা সংক্রান্ত কাজের উপর নির্ভরশীল করে জীবিকা নির্বাহ করে। তা ওই অধ্যায়টা আমরা সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ মনোযোগ সহকারে লক্ষ্য করা। সম্পদ ও অর্থনৈতিক কার্যাবলী। এই সম্পদ ও অর্থনৈতিক কার্যাবলী অধ্যায় নবম অধ্যায়টা শেষ করলে পরে আমরা কি কি বিষয় জানতে পারবো? আমরা 9টা বিষয় সম্পর্কে জানতে পারবো, যাকে বলে শিখন ফল। আমরা শিখতে পারবো 9টি বিষয় সম্পর্কে। আজকে আমি কেবলমাত্র 2টি বিষয় নিয়ে তোমাদের সামনে উপস্থাপনা করব, আলোচনা করব। তোমরা মনোযোগ সহকারে শোনা সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। সম্পদের ধারণা ব্যাখ্যা করতে পারবো এবং সম্পদের শ্রেণীবিন্যাস করতে পারবো। তোমরা দেখতে পাচ্ছ আমি বোর্ডে লিখছি সম্পদ কি। সম্পদ কি বলেছি? সম্পদের ধারণা। সম্পদের ধারণা ব্যাখ্যা করতে পারবো। ও সম্পদের শ্রেণীবিন্যাস করতে পারবো। শ্রেণীবিন্যাস
করতে পারব। এক নম্বর। 2 নম্বর হলো সম্পদের অর্থনৈতিক কার্য, সম্পদের সংরক্ষণের উপায় ব্যাখ্যা করতে পারব। সম্পদ সংরক্ষণে সংরক্ষণের উপায় ব্যাখ্যা করতে পারব। আজকে কেবলমাত্র সম্পদ কি এবং সম্পদের ধারণা ব্যাখ্যা করতে পারবো ও সম্পদের শ্রেণীবিন্যাস করতে পারবো। 2 নম্বর, সম্পদ সংরক্ষণের উপায় ব্যাখ্যা করতে পারবো। এই দুইটা পয়েন্ট সম্পর্কে আমি আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা মনোযোগ সহকারে শোনার জন্য আমি আহ্বান জানাচ্ছি। সম্পদের ধারণা, কনসেপ্ট অফ রিসোর্স, যা কিছু নির্দিষ্ট প্রযুক্তি, আমরা কিন্তু এখন প্রযুক্তির উপর নির্ভরশীল, যা কিছু নির্দিষ্ট প্রযুক্তি, অর্থনীতি, সামাজিক অবস্থা ব্যবহার করা যায় তাই হচ্ছে সম্পদ। পেট্রোলিয়াম, খনিজ তেল এর ব্যবহার, উত্তোলন ও জানার সঙ্গে সঙ্গে এটি রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সম্পদে পরিণত হয়। মানুষও কিন্তু কি সম্পদ, মানব সম্পদে পরিণত হয়। একটি মানুষ মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হওয়ার পর দেখা যায় যে আস্তে আস্তে করে বড় হয়। বড় হয়ে সে লেখাপড়া শিখে জ্ঞান অর্জন করে এবং সেই জ্ঞানটাকে কাজে লাগায়, অর্থাৎ যে কোনো কাজে দক্ষতা অর্জন করে। যখন সে ভালো করে পুরোপুরি দক্ষতা অর্জন করে তখন এই মানুষটাকে বলা হয় সে সম্পদ হিসেবে পরিণত হয়েছে। আর যদি তার সুস্থ মস্তিষ্ক না থাকে, কোনো কিছু করতে না পারে, যেমন মস্তিষ্ক বিকৃত মানুষকে আমরা বলে থাকি পাগল, সে ভবগুলোর মতো ঘোরাঘুরি করে ভালো মন্দ কিছুই দিক নির্ণয় করার পর্যন্ত বিবেচনা শক্তি তার থাকে না, সে কোনো সম্পদ নয়, তাকে মানব সম্পদ বলা হয় না। তবে এই মানব সম্পদে পরিণত হয়ে বিভিন্ন ধরনের কাজে অংশগ্রহণ করে, তাহলে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সম্পদে পরিণত হয় এই মানুষও মানব সম্পদে। অবস্থানগত কারণে কোনো ভূমির মূল্য কম বেশি হয়। যেমন আমাদের বাংলাদেশে ৬৬টা জেলা আছে, এক এক জেলার মাটি এক এক ধরনের হয়। হ্যাঁ, এক এক ধরনের মাটি এক এক ধরনের হয়ে থাকে এবং এক এক স্থানে, শহরে এবং গ্রামে, শহর এলাকা, নগর এলাকা বা গ্রাম্য এলাকার ভূমির মূল্য কম এবং শহর এলাকার ভূমির মূল্য অনেক বেশি। কেননা শহরে কি হয়েছে, বিভিন্ন ধরনের শিল্প, কলকারখানা ইত্যাদি স্থাপন করা হয়েছে, বিধায় দেখা যায় যে শহরের ভূমির মূল্য অনেক অনেক বেশি। আর গ্রাম এলাকা সাধারণত কৃষিকাজ করে মানুষ জীবিকা নির্বাহ করে থাকে, বিধায় গ্রামের জমি মূল্য অত্যন্ত কম। এক কথা, বস্তুর কার্যকারিতাই সম্পদ। যে কোনো বস্তু দিয়ে, যেমন আমরা কৃষক মানুষ বেশি গ্রামে বাস করি, বিভিন্ন ধরনের সম্পদাদি আমরা কি করি, উৎপাদন করে এই সম্পদ দিয়ে বিভিন্ন ধরনের কাজ করি এবং এই সম্পদটাকে যখন কাজে লাগায়, কার্যকারিতা মাধ্যমে প্রয়োগ করি, ব্যবহার করি, তখন এই সম্পদ হিসাবে পরিগণিত হয়। যেমন আমরা কি করি, এই যে বিভিন্ন ধরনের গাছপালা রোপণ করি, গাছ দিয়ে আমরা কি করি, কাঠ পাই, কাঠ থেকে বিভিন্ন ধরনের আসবাবপত্র হয়, এগুলো আমরা সম্পদ। বেত, কাগজ, বিভিন্ন ধরনের পাঁচ সম্পদ দ্বারা বিভিন্ন ধরনের শিল্প কলকারখানা ঘরে ওঠে এবং এগুলা করে কি, মানুষের জ্ঞান অর্জন করে, সেই জ্ঞান দ্বারা সেগুলা তৈরি করতে সক্ষম হয়, তাই মানব সম্পদে পরিণত হয় এবং বস্তুর কার্যকারিতাই হলো সম্পদ। আশা করি বুঝতে পেরেছ, ক্লিয়ার? এখন আমরা যাব যে সম্পদের ধারণা আমরা বুঝতে পেরেছি, আলোচনা করেছি, আশা করি তোমরা বুঝতে পেরেছ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। এবং
এখন সম্পদের শ্রেণী বিন্যাস করতে পারবো। সম্পদ কত প্রকার, কি কি সম্পদকে কিভাবে বিভিন্ন ভাবে ভাগ করা হয়। ক্লাসিফিকেশন অফ রিসোর্সেস। সম্পদকে প্রাথমিকভাবে তিনটা ভাগে ভাগ করা যায়। এই তিনটা ভাগ কি কি, আমি ওইটা কিন্তু মুছে ফেলতেছি। লক্ষ্য করো, সম্পদ কত প্রকার এবং কি কি। সম্পদকে প্রাথমিকভাবে বা সাধারণভাবে তিনটা ভাগে ভাগ করা যায়। এক নাম্বার, লক্ষ্য করো, প্রাকৃতিক সম্পদ। প্রাকৃতিক সম্পদ। দুই নম্বরে প্রাকৃতিক সম্পদ, মানব সম্পদ। মানব সম্পদ। মানব সম্পদ কয় ভাগে ভাগ করা যায়? তিন ভাগে ভাগ করা যায়। কিন্তু আমি বলছি প্রাকৃতিক সম্পদ, মানব সম্পদ, আরেকটা কি অর্থনৈতিক সম্পদ। অর্থনৈতিক সম্পদ। তোমরা খাতায় লিখে নিতে পারো। এখন এই প্রাকৃতিক সম্পদ কি, মানব সম্পদ কি এবং অর্থনৈতিক সম্পদ কি, সে বিষয়ে আমি কিছু আলোকপাত করছি। শিক্ষার্থীবৃন্দ, তোমরা মনোযোগ সহকারে শোনা। প্রাকৃতিক সম্পদকে আবার তিনটা ভাগে ভাগ করা যায় বিজ্ঞানীদের মত। প্রাকৃতিক ভাবে যে সম্পদ, অর্থাৎ প্রকৃতিস্থ ভাবে যেগুলা সম্পদ আমাদের মাঝে আছে, এগুলা হলো প্রাকৃতিক সম্পদ। যেমন খনিজ তেল, তারপরে কয়লা, পেট্রোলিয়াম, তারপরে ওই যে আমরা কৃষকরা কৃষিকাজ করি, তার মধ্যে কিছু আছে। বিজ্ঞানীদের মতে, বিজ্ঞানীদের মতামত অনুযায়ী নবায়নযোগ্য, অনবায়নযোগ্য এবং নবায়নযোগ্য সম্পদ খুব ধীর গতিতে সৃষ্টি হয়। তাদের সরবরাহের পরিমাণ সীমাবদ্ধ। সরবরাহ এক জায়গা থেকে আরেক জায়গায় যে সরবরাহ করা হয়, এটার পরিমাণ খুবই সীমাবদ্ধ। অনেক সম্পদ আছে যেগুলা সময়ের উত্তরণে কোনোভাবেই প্রভাবিত হয় না। কোনো সময়ে প্রভাবে দেখা যায় যে এগুলা কি হয় না, বিস্তৃত হয় না, বিস্তার লাভ করে না, সম্প্রসারিত হয় না। যেমন কয়লার মজুদ অথবা আকরিক ধাতু। কয়লার মজুদ, কয়লা যে বন্যা আসলে বালুর সঙ্গে পাহাড় থেকে আসে, বন্যার মাঝে এই কয়লা যে মজুদ বা আকরিক যে ধাতু, এই ধাতুটা কি হয় না, প্রভাবিত হয় না। আবার অনেক সম্পদ সময়ের উত্তরণে কি হয়, ধ্বংসপ্রাপ্ত হয়ে যায়। যেমন চুয়ানোর মাধ্যমে প্রাকৃতিক গ্যাস আস্তে আস্তে যদি চুয়ায় পড়ে চুয়া, তাহলে কিন্তু তার মজুদ কি হয়, কমে যায়, আস্তে আস্তে কমে যায়। আর নবায়নযোগ্য সম্পদ বলতে বোঝাবে সেই জাতীয় সম্পদ যা মূলত পূর্ণ সংগঠনশীল, কিন্তু সময়ের ব্যবধানে আমরা বিশেষভাবে পরিবর্তনশীল। এক পর্যায় থেকে আরেক পর্যায়ে সেটা কি হচ্ছে, পরিবর্তন হচ্ছে। এর উৎকৃষ্ট উদাহরণ হচ্ছে যেমন জলবিদ্যুৎ। যেমন নদীতে ভাত দিয়ে পানি আটকে তারপরে বিদ্যুৎ তৈরি করা হয়। এই জনসংখ্যাকে উপযুক্ত শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে মানব সম্পদে পরিণত করা হয়। আমি পূর্বেই বলেছি যে মানুষকে বিভিন্ন ধরনের প্রশিক্ষণ দিয়ে কাজে দক্ষতার জন্য তাকে মানব সম্পদে পরিণত করা হয়, উপযুক্ত শিক্ষা দিয়ে। এখন সম্পদ, প্রাকৃতিক সম্পদ, মানব সম্পদ, অর্থনৈতিক সম্পদ আমি লিখে দিয়েছি। প্রাকৃতিক সম্পদটা তোমরা আশা করি বুঝতে পেরেছ যে এই প্রাকৃতিক সম্পদটাকে আবার দুইটা ভাগে ভাগ করা যায়। এই প্রাকৃতিক সম্পদটাকে আবার দুইটা ভাগে ভাগ করা যায়। এই প্রাকৃতিক সম্পদ থেকে বেরিয়ে আসে, যেমন এই প্রাকৃতিক সম্পদ থেকে বেরিয়ে আসে
নবায়ন, অনবায়ন, নবায়ন, অনবায়ন। নবায়নযোগ্য, নবায়নযোগ্যটা হচ্ছে কি, আচ্ছা আমি একটু মুছে দেখেছি। নবায়নযোগ্য সৌরশক্তি, নবায়নযোগ্য আর অনবায়নযোগ্য। নবায়নযোগ্যের উদাহরণ এবং অনবায়নযোগ্যের উদাহরণ। নবায়নযোগ্য হলো সৌরশক্তি, ওইটার উদাহরণ সৌরশক্তি, সৌরশক্তি, বায়ু শক্তি, পানি শক্তি। সৌরশক্তি, বায়ু শক্তি, পানি শক্তি। আর অনবায়নযোগ্য ওই সম্পদ থেকে, প্রাকৃতিক সম্পদ থেকে যে বের হচ্ছে নবায়নযোগ্য সম্পদ, অনবায়নযোগ্য সম্পদ। নবায়নযোগ্য সম্পদ থেকে উদাহরণস্বরূপ সৌরশক্তি, বায়ু শক্তি, পানি শক্তি। সূর্যের তাপের মাধ্যমে যে শক্তিটা আমরা বের করেছি বা আমরা ব্যবহার করি তার সৌরশক্তি, এবং বাষ্প থেকে, বায়ু থেকে যে শক্তি কাজে লাগাই আমরা তাকে বায়ু শক্তি, এবং নদীতে ভাপ দিয়ে যে জলবিদ্যুৎ, বিদ্যুৎ শক্তি উৎপন্ন করে তা হলো পানির শক্তি, পানির ধারা। অনবায়নযোগ্য যা নবায়ন করা যায় না, সেটা হচ্ছে খনিজ তৈল, প্রাকৃতিক গ্যাস। আবার লক্ষ্য করা শিক্ষার্থীবৃন্দ, অনবায়নযোগ্যের উদাহরণ প্রাকৃতিক গ্যাস। এক নম্বর প্রাকৃতিক গ্যাস। আশা করি বুঝতে পারতেছ। খনিজ তেল, খনিজে যে আমরা তেল পাই সেই তেলের কথা বলা হয়েছে। খনিজ তৈল, তারপরে কয়লা, খনিজ, মাটির নিচে খনি পাওয়া যায়, সেই খনিজের মাঝে কেহা তৈল পাওয়া যায়। সেই তৈল আমরা যেমন সিলেটের হরিপুরে একটা তৈলের খনি পাওয়া গেছে, কিন্তু সেইখান থেকে তৈল এখন আমরা উত্তোলন করতে পারতেছি না, এবং সেগুলা পরিশোধন করে তারপরে ব্যবহার করা হয়ে থাকে। তারপরে জ্বালানি খাত, 3 নম্বরে জ্বালানি কাঠ। যে সমস্ত কাঠ আমরা কি করি, জ্বালাই, এবং বিভিন্ন ধরনের কাজ আমরা করে থাকি। এই বিভিন্ন প্রকার সম্পদের 2টি করে উদাহরণ আমি দিয়েছি। যে প্রাকৃতিক সম্পদ, মানব সম্পদ তোমরা দেখতে পাচ্ছ, আগে লিখেছিলাম, সেটা মুছে ফেলে আবার প্রাকৃতিক, নবায়নযোগ্য। প্রাকৃতিক সম্পদকে 2টা ভাগে ভাগ করা হয়েছে, নবায়নযোগ্য, অনবায়নযোগ্য। নবায়নযোগ্যের উদাহরণ সৌরশক্তি, পানি শক্তি, বায়ু শক্তি দিয়েছি, এবং অনবায়নযোগ্য এর উদাহরণ যেমন প্রাকৃতিক গ্যাস, খনিজ তৈল, কয়লা ও জ্বালানি খাত, এগুলো হচ্ছে উদাহরণ। তাহলে আজকে এই সম্পদ সংরক্ষণের উপায়। এখন এই যে আমরা সম্পদ পাইলাম, এই সম্পদ কিভাবে আমরা সংরক্ষণ করব। এই সম্পদ সংরক্ষণের অর্থ প্রাকৃতিক সম্পদ এমন ব্যবহার যাতে ওই সম্পদ যথাসম্ভব অধিকাংশ লোকের দীর্ঘ সময়ব্যাপী সর্বাধিক মঙ্গল নিশ্চিত করতে সহায়ক হয়।
এবং সংরক্ষণ ধারণার অপর নাম হলো জীবন আচরণ। এই সম্পদগুলো আমরা কি করতে হবে? সংরক্ষণ করতে হবে, যাতে নষ্ট না হয়, পচে না যায়, তারপরে নষ্ট না হয় এবং বিকৃত না হয়। তার জন্য শিক্ষা, মানবিক বৃত্তি এবং সদাচরণ, ন্যায় বিধান, সত্যানুসন্ধান, কর্তব্য পরায়ণতা বা প্রকৃতির প্রতি ভালোবাসার অপর নামেই হলো সংরক্ষণ। অর্থনীতিবিদরা বিভিন্নভাবে তার তত্ত্ব প্রদান করেছেন। যেমন সম্পদ অসীম নয়, হ্যাঁ, সম্পদ অসীম নয়, এটা হচ্ছে সসীম। তাই সম্পদ ব্যবহারের উত্তম ব্যবস্থাপনা অত্যন্ত জরুরি। সম্পদ হলো সেই সম্পদকে আমরা ব্যবহার করা যথাযথভাবে, সেটা আমাদের কিন্তু জরুরি কাজ। উত্তম ব্যবস্থাপনার মাধ্যমে নবায়নযোগ্য সম্পদের বৃদ্ধি, যে সম্পদ নবায়ন করা যায় সে সম্পদের বৃদ্ধি সম্ভবপর। পরিবেশ সম্মত ব্যবস্থাপনায় উত্তম ব্যবস্থাপনা। আর অনবায়নযোগ্য সম্পদ সম্পূর্ণরূপে ধ্বংস হতে পারে, যেমন তেল পোড়ানো। খনিজ থেকে যে আমরা তৈল পাই, সেই তৈল আমরা কি করি? পুড়িয়ে ফেলি বা বিভিন্ন কাজে ব্যবহার করি, সেগুলা কি হয়? হ্রাস পায়। কিন্তু নবায়নযোগ্য সৌরশক্তিকে কাজে লাগিয়ে, সৌরশক্তি এবং পানি শক্তিকে কাজে লাগে জলবিদ্যুৎ শক্তি উৎপাদন করলে পরিবেশের কোনো ক্ষতি হয় না। যেমন সূর্যের তাপের সৌরশক্তি এবং পানির থেকে পানির যে শক্তি আমরা পেয়ে থাকি, সেইগুলার সম্পর্কে বলা হচ্ছে পরিবেশের কোনো ক্ষতি হয় না। এছাড়া বিভিন্ন ব্যবহৃত বস্তুকে রিসাইক্লিং করে পুনরায় সম্পদ রূপে ব্যবহার করা যায়। এতে সম্পদের অপচয় কম হয়, নষ্ট হয় না বেশি। এবং আমরা দেখি শহরে বা আমাদের গ্রাম এলাকা আছে বিভিন্ন ধরনের আবর্জনা এক স্থানে আমরা কি করি? জড়ো করি, এবং সেই আবর্জনা থেকে কিন্তু কি করা যায়? উৎপাদন করা যায় বিভিন্ন ধরনের পদার্থ, এবং এই উৎপাদন করে তৈল উৎপাদন করা যায় আবর্জনা থেকে। তৈল একটা পদার্থ, এবং এই আবর্জনা বহনকারী গাড়ি আছে শহরে, সে গাড়ি দিয়ে আবর্জনা একসাথে জড়ো করে তারপর তার থেকে বিভিন্ন ধরনের দ্রব্য ব্যবহার করে তার থেকে তৈল প্রস্তুত করা হয়। সৌর এবং মহাজাগতিক বিকিরণ ব্যতীত পৃথিবী একটি ক্লোজ সিস্টেম। তাই সম্পদের বাছাইকরণের মাধ্যমে, অর্থাৎ লোকের পরিবর্তে অন্যটির গুরুত্ব অনুধাবনে সম্পদের উপযোগিতা বৃদ্ধি করা আমাদের একমাত্র কি সম্ভব। এবং অজৈব সারের প্রয়োগে প্রাথমিকভাবে ফলন বাড়লেও জৈব সার আমরা যে কৃষিকাজ করি, কৃষিকাজে আমরা ব্যবহার করি জৈব সার এবং অজৈব সার। জৈব সার বিভিন্ন ধরনের গাছপালা, লতাপাতা পচানো এবং বিভিন্ন ধরনের প্রাণীর দেহাবশেষ এবং হাড় গোড় ইত্যাদি পচে যে সৃষ্টি করা হয়, জমিতে প্রয়োগ করলে প্রাথমিকভাবে কি হয়? ফলন বৃদ্ধি পায়। পরবর্তীতে অধিক সারের প্রয়োগে জমির আবার কি হয়? ক্ষতি সাধিত হয়। বেশি করে সার দিলে জমির ক্ষতি সাধিত হয়। এরূপ ক্ষেত্রে জৈবিক সারের বৃদ্ধি সাধনের ব্যাপারটি চিন্তা করা যায়। যেমন কৃষি মৃত্তিকা রক্ষা করার জন্য বিভিন্ন রকমের মৃত্তিকা সংরক্ষণ পদ্ধতি ব্যবহার করা যেতে পারে। যেমন সোপান চাষ করে বা নদীর ধারে গাছ লাগিয়ে মাটি রোধ করা, এই সমস্ত আমরা ব্যবহার করি, শস্য আবর্তন করে। এছাড়া অকৃষি অঞ্চলে বনায়নের মাধ্যমে মৃত্তিকাকে সংরক্ষণ করা যায়। কৃষি অঞ্চলে যে সমস্ত জায়গা আমরা নদী উপকূলীয় এলাকা, আমরা বিভিন্ন ধরনের মাটি উর্বর থাকে এবং আমরা কৃষিকাজ করে থাকি। সেই কৃষিকাজ করার জন্য এই নদীর পাশে উপকূলীয় এলাকায় আমরা গাছপালা রোপণ করি, মাটিকে আমরা রক্ষা করি। পরিবেশ রক্ষা আমরা সহজে করতে পারি এবং পরিবেশ রক্ষা সকলকে আমাদের সচেতন হওয়া উচিত। এবং আমাদের বাংলাদেশের ভূমি, পানি, বিভিন্ন খনিজ এবং প্রাকৃতিক ভাবে পরিবেশ রক্ষার জন্য প্রচুর পরিমাণে গাছপালা রোপণ করা অত্যন্ত জরুরি। এবং সকলেই যেন গাছ লাগায়, এটা বিভিন্ন ধরনের প্রচার প্রসার মাধ্যমে জনগণ আগের চেয়ে এখন অনেক সচেতন হয়েছে এবং তা পরিচর্যা, গাছ লাগিয়ে পরিচর্যা করছে এবং মাটিকে অপচয় থেকে রক্ষা করছে। আমাদের সম্পদের
এইভাবে করলে পরে রোধ করতে পারলে পরে আমাদের সম্পদের স্থায়িত্ব কি পাবে, বৃদ্ধি পাবে। সুতরাং সম্পদ সংরক্ষণে সম্পদের ব্যবহার কম সম্পদ সংরক্ষণে সম্পদের ব্যবহার হ্রাস করা যায়, কমানো যায়। সম্পদের পূর্ণ ব্যবহার ও সম্পদের পূর্ণ নবায়ন, এই 3 পদ্ধতির ব্যবহার অত্যন্ত জরুরি। তাহলে আমি আজকে যে সম্পদ ও অর্থনৈতিক কার্যাবলী আলোচনা করেছি এবং সম্পদের শ্রেণীবিন্যাস, সম্পদ কত প্রকার এবং কি কি, এবং প্রাকৃতিক সম্পদকে আবার 2টা ভাগে ভাগ করা যায়, একটা হলো নবায়নযোগ্য আর একটা অনবায়নযোগ্য। নবায়নযোগ্যের উদাহরণ এবং অনবায়নযোগ্যের উদাহরণ আশা করি তোমরা সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ ভালো করে বুঝতে পেরেছ, এবং আগামী ক্লাসে আবার আমি ধারাবাহিকতার ভিত্তিতে আলোচনায় আসবো। আজকে এই পর্যন্ত। তোমরা যে যেখানে আছো ভালো থাকো, সুস্থ থাকো, এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার আজকের অনলাইন ক্লাস শেষ করছি। মোহাম্মদ শামসুর আলী, বীরশ্রী কৃষ্ণ মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়। ধন্যবাদ সবাইকে।